গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এলাম। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আমার দিনই শুরু হয় আমাদের বেডরুম থেকে। তাই রুমে এসে সবার আগে পর্দাগুলোকে সরিয়ে দিলাম, যাতে সূর্যের আলোটা ভালোভাবে রুমের মধ্যে আসতে পারে। এই কয়েকদিনে আমি আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না। তার কারণটা হচ্ছে, প্রথমত আমার শরীর খারাপ, আর দ্বিতীয় কথা যে ব্যাঙ্গালোরে এত পরিমাণ গরম পড়েছে যে কোনো কাজ করাই ঠিকমতোভাবে সম্ভব হয়ে উঠছিল না। আর যে কাজটা ঠিকমতো করে সম্ভব হয় না, সে কাজটা কাজ বলেই আমার মনে হয় না। তো সেজন্য আলাদা করে তোমার সাথে আর কোনো রকম ব্লগ আমি শেয়ার করতে পারিনি। আর যারা ব্যাঙ্গালোরে 2 থেকে 3 বছর আগে থেকে রয়েছো, তারা তো জানোই যে ব্যাঙ্গালোরের আগে ওয়েদার কেমন ছিল আর এখনের অবস্থাটা কী। এই বছর এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, যার কারণে জল তো শুকিয়েই গিয়েছে আর অনেক জায়গাতে জল পাওয়াও যাচ্ছে না। তার মানে ভেবে নাও এখানের অবস্থাটা কী হয়ে আছে। তো সেই কারণে আমাদের অবস্থাটা এতটাই খারাপ যে গরমে যে আমরা ভালোভাবে বেরোতে পারছি না, না খাবার খেতে পাচ্ছি, না আমরা ঠিকমতোভাবে নিজেদের ঘরেও থাকতে পারছি। মানে এমনটা অবস্থা হয়েছে, মানে ফার্স্ট ফ্লোরে যদি ঘর থাকে তাকেও কিন্তু গরম সহ্য করতে হচ্ছে। আর যারা অনেক উঁচু উঁচু বড় বড় বিল্ডিংয়ে থাকে তাদেরও কিন্তু ভীষণভাবে কষ্ট হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো যার কারণেই কিন্তু আমি আর কোনো রকমভাবে ব্লগ আমি শেয়ার করতে পারছিলাম না। তো আজ দেখছি ওয়েদারটা অনেকটা দেখছি ঠিক আছে, মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। যদি একটু বৃষ্টি হয়ে যেত তাহলে না খুব ভালো হয়ে যেত। তো যাই হোক, বৃষ্টির আশঙ্কায় আমরা এখন বসে থাকি। আর কবে থেকে আমরা চাইছি যে একটুখানি বৃষ্টি হোক, তাতে না মনটা একদম ভরে যাবে। অনেক মানুষ অনেক কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে মুক্তি পাবে। এই তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডটাও কিন্তু সেট করা হয়ে গেছে। এবার শুধু ব্ল্যাঙ্কেটটাকে একটু সেট করে দিই। আর আমাদের যেহেতু এখন এসি চালাতে হচ্ছে, তো তার জন্যই ব্ল্যাঙ্কেটটাকে বের করা, না হলে আর এই গরমে কে ব্ল্যাঙ্কেট নেয়। তো যাই হোক, এত গরম পড়েছে তোমাদেরকে বললাম, তো তারপরেও কিন্তু আমি আর ঘর সাজানো ছাড়ছি না। তো দেখো, আমি আমার রুমটাকে যত দিন যাচ্ছে তত তাড়াতাড়ি করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আসলে সাজাতে না খুব ভালো লাগে, একটু অন্যরকম লাগে, দেখতেও সুন্দর লাগে। আর এই জায়গাতে না আমি চেয়েছিলাম একটুখানি সুন্দর করে সাজিয়ে নিতে। বেশ অনেক দিন ধরেই মন ছিল এই জায়গাটা সাজাবো, তো আজকে সেই জিনিসটা সম্ভব এলো এবং মাথার মধ্যে আইডিয়াও এলো। তো ভাবলাম সঙ্গে সঙ্গে এটাকে করেই নি, না হলে আবার ভুলে যাব, আর করা সম্ভব হবে না। আসলে এই জায়গাতে আমি মাঝে মাঝে না ফটো তুলতে থাকি, তো সেই জন্য ভাবলাম এখানটা ছোট্ট করে সেট আপ করে নিই। তো তার জন্য এই লাইটগুলো ঘরে পড়েই ছিল, তো সেই লাইট দিয়েই একটা ছোটো মতো জায়গা করে নিচ্ছি। এই জায়গাটাকে আরও সুন্দর করে সাজাবো। তো আজকে এইমাত্রই এইটুখানি একটু মাথায় চিন্তা এলো, তো সেই জন্য ভাবলাম আগে এটাকেই রেডি করে নিই, তারপর আস্তে আস্তে করে পুরো জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেব, আর ফটোটাও তখন সুন্দর আসবে। এখানে দেখো, লাইটটাকে ভালোভাবে লাগানোর জন্য আমি 3M হুক ব্যবহার করেছি। আর 3M হুক তোমরা সবাই জানো, এখন সব জায়গাতেই পাওয়া যাচ্ছে, অনলাইন হোক অফলাইন হোক বিভিন্ন দোকান হোক, সব জায়গাতেই হুক পাওয়া যায়। সেটা দিয়েই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে আমি 3M স্টিকার দিয়ে দিয়েছি, যাতে কোনো রকমভাবে হাওয়া বাতাস এলেও যেন খুলে না যায়। বা অনেক সময়তে কী হয় না, হাওয়া দিল, ঝোড়ো হাওয়া দিল, তখন হয়তো খুলে গেল। তো এরকমটা অবশ্য হবে না কখনোই, কেন কি অনেকটাই উপরে লাগানো আছে। আর লাইটটা জ্বলার পর আমার খুশিটা দেখতে পাচ্ছ। আমার যখন যে কোনো কাজ খুব সুন্দরভাবে হয় তখন না ঠিক এরকমভাবেই খুশি হয়। আর আমি প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসে না খুব খুশি হয়ে যাই। আর আমার জানি না, ছোটো থেকেই ওই জিনিসটা অভ্যেস আছে। আমার বড় কিছু আশা নেই, আর আমি আশাও রাখি না। ছোটো ছোটো জিনিসের মধ্যে অনেক আশা রাখি, এবং সেগুলো যখন পরিপূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমার মনের দিক থেকে ভীষণ আমি খুশি হয়ে যাই। আর আমি খুশিটাকে বাইরে বের করতে আমি একটুও লজ্জা পাই না। হ্যাঁ, আমি খুশি হয়েছি, আমি খুব ভালো লাগছে, এই মুহূর্তগুলো আমি সবসময়তেই বলতে থাকি সবার কাছে যে হ্যাঁ আমার ভালো লেগেছে, আমি খুশি হয়েছি। অনেকে থাকে যে যে আমি তোমার কাছ থেকে এই জিনিসটা পেয়ে খুশি হইনি, মানে হয়েছি কিন্তু আমি বলতে পারছি না, এরকমটা আমার কখনোই কিন্তু হয় না। আর আমি চাইবো যে প্রত্যেকেই যেন এরকমই হয়, যেন সামনের জন্য যেন বুঝতে পারে যে হ্যাঁ সে আমাকে পেয়ে বা আমার জিনিসটা পেয়ে সে খুশি। তো নাহলে মানুষ তার অন্তর্যামী নয় যে মানুষ বুঝে যাবে। তো সেই জন্যই সবসময় আমি চেষ্টা করি যেটা যাতে খুশি পাওয়া যায় সেটা সামনাসামনি যেন প্রকাশ করা হয়। তো দেখো, রুমটা এরকমভাবে আমি এখন সাজিয়ে নিলাম, আর দেখতে অনেকটা অন্যরকম লাগছে। আর আমাদের মাথার উপর একটা সেলফ লাগানো হয়েছিল, তো সেখানেও আমি দুটো বটল আমি অ্যাড করে দিয়েছি। তো এগুলো আমি নিজেই তৈরি করেছিলাম, তো সেজন্য আমি এখানে একটু সাজিয়ে দিলাম। আর আমার মাঝে মাঝে ছবি আঁকতে খুব ভালো লাগে, তো বটলের ওপরে একটু কারুকার্য করেছিলাম। আর এই যে
এখন আমি ব্রেকফাস্ট কাম লাঞ্চ করছি, তো এটাকে বলা হয় বড়লোকি কথাতে ব্রাঞ্চ। তো আমি এখন ব্রাঞ্চ করতে বসে গিয়েছি। আর আমি খুব একটা ভাত খাই না, ভাত খেতে ভালোবাসি না, তো খুব কমই খাই আমি ভাত। তো তোমরা বেশিরভাগই দেখবে আমি বেশিরভাগই সময় কিন্তু রুটি খাই, আমি রুটি পরোটা পরোটা না, ব্রেড এসবগুলো খাই, খুব কম সময়তে আমি ভাত খাই। তো যাই হোক, আজ আমার রুটি দিয়েই পুরো ব্রাঞ্চ আমি সেরে নেব। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, নাহলে পরবর্তীকালে আমি আবার ভুলে যাব। তো এখনই বলে দেওয়াটাই ভালো। আমি সবসময় দেখবে একটা কথা বলি, যে যাকে বলা হয় বড়লোকিভাবে ব্রাঞ্চ বা বড়লোকি লুক দেখানো, এরকম আমি একটা কথা আমি সবসময়তে ইউজ করি। আসলে আমার এখানে বড়লোকি কথাটার মানে হচ্ছে সবসময় সুন্দরভাবে, মানে বড়লোকদের মতো থাকা। তারা দেখবে কখনোই নিজেকে মানে অসুন্দরভাবে কখনোই রাখে না, যে কোনো জিনিস তাকে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করে রাখে। যে আমার কাছে পয়সা নেই যে তার বলে যে আমি সুন্দর থাকতে পারি না, এটা কিন্তু নয়। তোমার থেকে আমি একটা জিনিস বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যদি সালমান খান বলো বা শাহরুখ খান বলো, ওরা তো হ্যান্ডসাম হচ্ছেই হচ্ছে, ঠিক আছে। এবার যদি কোনো মানুষ শাহরুখ খানের মতো দেখতে হয় বা সালমান খানের মতো দেখতে হয়, তো সেই মানুষটাকে তখন হ্যান্ডসাম হবে? আসলে হ্যান্ডসাম কথার অর্থ হচ্ছে যে তার মতো গুণ হতে হবে, তার মতো চেহারা হতে হবে, বা তার মতো হচ্ছে যে সুন্দরভাবে মুভি করতে হবে, বা যে কোনো গুণ, তখনই সে কিন্তু হ্যান্ডসাম হবে। তো আমি এখানে রিচ লুক বলতে বা বড়লোকি গুণ বলতে আমি এটাই বলতে চাই, যে সবসময় সুন্দরভাবে নিজেকে তৈরি করা। তো যাই হোক, তোমাদের সাথে বোঝাতে বোঝাতে বা গল্প গল্প করতে করতে এখানে এনাকেও দেখিয়ে দিলাম। এই দেখো, এখানে এখন ব্যালকনিতে ঘোরাঘুরি করছে। আর এইদিকে আমি এখন চলে এসেছি আমি একটা নিজের হেয়ার কেয়ারের জন্য, যেটা তোমার সাথে আমি শেয়ার করে দেবো। এখন যে আমি প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব, এটা একটা খুব সিম্পল একটা হেয়ার প্যাক, তোমরা ঘরের মধ্যে একদম সুন্দরভাবে করে নিতে পারো। তো দেখো, আমি নিয়ে নিয়েছি দই, 2 চামচের মতো, একটু পাতলা করে নিয়েছি, যাতে দিয়ে দিচ্ছি একটা গোটা লেবু। আর এখানে দেখো একটু বিরক্ত করছে, আমি বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আমার অসুবিধা হচ্ছে না, ও প্রত্যেক ফটোতে থাকে, ভিডিওতেও থাকে, তো আমার অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো যে প্যাকটা আমি এখন তৈরি করছি সেটা হচ্ছে কিন্তু ড্যান্ড্রফের জন্য ভীষণ ভালো। প্রথমত, এখন যা ওয়েদার দেখছি, সবাই এখন বলছে আমার ঠোঁট ফাটছে, হেয়ারের মধ্যে ড্যান্ড্রফ দেখা যাচ্ছে, স্ক্যাল্পের মধ্যে, আর স্কিন ভীষণভাবে ড্রাই হয়ে যাচ্ছে, অয়েলি হয়ে যাচ্ছে। মানে যেটা, যার অয়েলি স্কিন তার বেশি বেশি অয়েলি হয়ে যাচ্ছে, যার বেশি ড্রাই স্কিন তাদের স্কিনটা বেশি বেশি ড্রাই হয়ে যাচ্ছে। তো আমারও সেম প্রবলেম, ভীষণভাবে, মানে আমার ড্রাই স্কিন এবং ভীষণভাবে কিন্তু স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ হয়ে যাচ্ছে। আর এই যে তোমাদেরকে প্যাকটা দেখাচ্ছি, তো এই প্যাকটা না ভীষণভাবে কিন্তু, মানে আমার চুলের মধ্যে ভালোভাবে বলো বা আমার স্ক্যাল্পের মধ্যে কিন্তু ভালো এফেক্ট করে। আর এবং আমার যে স্ক্যাল্পের মধ্যে যে ড্যান্ড্রফটা থাকে, সেই ড্যান্ড্রফটাকেও কিন্তু পুরোপুরিভাবে মুক্তি করে দেয়। মানে সপ্তাহে যদি একবার ইউজ করা যায়, তাহলে কিন্তু চুলটা অনেক সুন্দর, মানে একটা সিল্কি ভাব চলে আসে এবং ড্যান্ড্রফও কিন্তু চলে যায়। তো দেখো, আমি একটা কোম নিয়ে নিয়েছি, একটা চিরুনি নিয়েছি, এটা কিন্তু কাঠের। যারা জিজ্ঞেস করো না আমাকে, তোমার চুলটা তো লম্বা কী করে হলো, তোমার চুলটা অনেকটা লম্বা, তো তাদের জন্য আমি একটাই কথা বলবো, যে আমার চুলটা শুধুমাত্র আমি ঘরের প্রোডাক্ট ইউজ করি, তা বলে যে আমি বাইরের প্রোডাক্ট ইউজ করি না তা নয়। সবসময় আমি আমার প্রোডাক্টের মধ্যে একটা না একটা ঘরোয়া প্রোডাক্ট আমি রেখেই থাকি। আর যে চুলের মধ্যে যেটা আমি ইউজ করি, যে কোমটা আমি ইউজ করছি এখন ইদানিং, যেটা চুল বাড়ার জন্য সবথেকে ভালো জিনিস, সেটা হচ্ছে কাঠের চিরুনি। কাঠের চিরুনি কিন্তু সবথেকে বেশি ভালো হয় যে নিজের স্ক্যাল্পের মধ্যে ইউজ করা। প্লাস্টিকের চিরুনি না খুব হার্ড হয়, যেটা স্ক্যাল্পের মধ্যে গিয়ে অনেকটা পেনফুল হয়, বা গ্রোথটা না, মানে মাসাজটা, মানে আমাদের চুলের মধ্যে বা আমাদের স্ক্যাল্পের মধ্যে করতে পারে না। সেই জন্য কিন্তু সবসময় আমি বলবো, একটা কাঠের চিরুনি তোমাদের ঘরের মধ্যে রেখে দাও, এতে কিন্তু চুলের বৃদ্ধিটা খুব তাড়াতাড়ি হবে, যেহেতু একটা মাসাজ স্ক্যাল্পের মধ্যে হয়ে যায়। তো দেখো, আমি চুলের মধ্যে লাগাচ্ছি না, প্রথমে আমি আমার স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নিয়েছি, তারপর আমি আমার চুলের মধ্যেও কিন্তু লাগিয়ে নেব। আর পিছন থেকে দেখো খুব দুষ্টুমি করছে, মানে ও আমাকে এরকমই করে সারাক্ষণ, যেখানে ফটো তুলবো সেখানে গিয়ে ও হাজির হবে, তারপর বদমাশি করা শুরু করবে। যাই হোক, ওর দুষ্টুমি বদমাশিকে নিয়েই আমি ভিডিওটাকে কন্টিনিউ করি। তোমাদের সাথে আরও একটা কথা আমার শেয়ার করার আছে, তো সেটাই এখন শেয়ার করছি আমি। তো আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যাদের মাথার মধ্যে, মানে মোটামুটি 12 মাসই ড্যান্ড্রফ হয়েই থাকে স্ক্যাল্পের মধ্যে। তো দেখো, আমরা সবসময়তে কী করি না, আমরা স্ক্যাল্পের মধ্যে একটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করে নিই। তো সেটা ইউজ করার পর আমরা বলি যে আমার চুলটা না অনেকটা ড্রাই হয়ে গিয়েছে,
মানে একদম চিরুনি আঁচড়ানো যাচ্ছে না, মানে এরকম অনেক প্রবলেম হয়। তো এটা সঠিক পদ্ধতি কী? প্রথমত, যখন আমাদের দেখবো যে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ হয়েছে, উইকলি একবার কিন্তু অ্যান্টি ড্যান্ড্রফ একটা শ্যাম্পু ইউজ করতে পারো। তো যদি খুব ড্রাই হয়ে যাচ্ছে তখন কি করবে, যেটা তোমাদের রেগুলার শ্যাম্পু থাকে সেই শ্যাম্পুটাকে একবার মানে পরবর্তীকালে আরেকবার ইউজ করে নাও। আর যে আমাদের কন্ডিশনার থাকে সেটা কিন্তু স্ক্যাল্পে লাগানো চলবে না, সেটা শুধুমাত্র চুলের জন্য। তো এই জিনিসগুলো যদি আমরা ফলো করে থাকি ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু কোনো রকমভাবে ড্যান্ড্রফটা আমাদের আর মানে কন্টিনিউ হতে থাকবে না। আর ড্যান্ড্রফ হবে না এটা আমি কখনোই তা কাউকে বলবো না, কেন কি আমাদের চুলের মধ্যেও একটা মানে আমাদের যে স্ক্যাল্পের মধ্যে থেকেও একটা চামড়া ওঠে, সেই চামড়াটাই হচ্ছে কিন্তু মানে যেটা আমাদের মানে পুরাতন চামড়াটা যেটা থাকে সেই পুরাতন চামড়াটা উঠে যায়। ঠিক আছে, সেই চামড়াটা যখন উঠে যায় এটা ভালো, খারাপ কিছুই না। ঠিক আছে, যেটা আমাদের নিয়তিতে হচ্ছে, প্রকৃতিতে হচ্ছে, সেটাকে কীভাবে আটকাই। তো এই জিনিসগুলোকে কিন্তু যদি আমরা সুন্দর করে যদি একটু দেখাশোনা করে করি, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আমাদের স্ক্যাল্পের মধ্যে থেকে কিন্তু ড্যান্ড্রফটা অনেকটাই কমে যাবে। তো এদিকে কথা বলতে বলতে আমি ভাবলাম যতক্ষণ আমার চুলের মধ্যে যে জিনিসটা আমি এখন প্যাকটা লাগিয়ে রেখেছি সেটা যতক্ষণ শুকোচ্ছে ততক্ষণ আমি আমার ঘরের কাজগুলোকে করে নিই। তো এখানে দেখো আমার একটা কাজ ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব, তো এখন ভাবলাম এটাকে করে নিই। তো দেখো, তো আমি এখন এই যে কাঁচটা রয়েছে কাঁচটাকে একটু মুছে নিচ্ছি। তো এখানে না অ্যাটাম ঘষে ঘষে পুরো দাগ করে দিয়েছে। তো ওই দাগটাকে এখন আমি একটু উঠিয়ে নিচ্ছি, যেখানে যেখানে দাগ হয়েছে সেই জায়গাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এমনিতেও এটা যখন আমি পরিষ্কার করি তখন কিন্তু সাবান জল দিয়ে পরিষ্কার করতে হয়, না হলে না মানে পুরোপুরিভাবে দাগটা যেতেই চায় না। এই পুরোপুরি দাগ যাওয়ার জন্য একমাত্র সবথেকে বেশি ভালো বলা হয় তাহলে সাবান জল। তো উইকলি আমি এটাকে সাবান জল দিয়ে হয়তো পরিষ্কার করা সম্ভব হয় না, মাসে একবার কি দুবার আমি এটাকে ক্লিন করে দিই। আর এছাড়া আমি লাইজল দিয়ে পুরোটাকে ক্লিন করে দিই। লাইজল দিয়েও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এছাড়া কলিনটাও ইউজ করতে পারো, যাদের মনে করো এরকম কাঁচের টাইপের রয়েছে, মানে শাটার রয়েছে, তারা কিন্তু লাইজল দিয়েও ক্লিন করতে পারো, কিন্তু পুরোপুরি ভালোভাবে যায় না। সাবান জল দিয়ে কিন্তু সবথেকে সুন্দর ক্লিন হয়ে যায়। আচ্ছা, তোমাদের সাথে আমি একদিন শেয়ারও করে দেবো যে কীভাবে আমি আমার কাঁচগুলোকে ক্লিন করে থাকি। তোমরা দেখবে আমার কিন্তু কাঁচ কখনোই নোংরা হয়ে থাকে না, কেন কি উইকলি হোক মাসে হোক আমি ক্লিন করতেই থাকি। না হলে উপায় নেই, যে একটা মাথার মধ্যে ঢুকে থাকে যে বাবা এটা নোংরা রয়েছে, এটাকে ক্লিন করতে হবে, ঠিক এরকম একটা অবস্থা। আর এখানে দেখো আমি এখন চলে এসেছি। তো এই জায়গাটা তো সুন্দর রাখতেই হবে, কেন কি সবসময় এখানে মানুষের আনাগোনা হয়েই থাকে। তো সেই জন্য আমি এই জায়গাটাকেও একটু ক্লিন করে নিয়েছি। এরপর আমি আমার ঘর ঝাড়ু, ঘর মোছা সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি না। তো এখন এরকম করে আমি সময়টা কাটাবো, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা চুলটাকে এভাবেই রেখে দেবো, যাতে ড্যান্ড্রফটা কিন্তু পুরোপুরিভাবে যেন ক্লিন হতে পারে। আমি অনেকের কাছেই শুনেছি যে যাদের মাথাতে ভীষণভাবে ড্যান্ড্রফ হয় তাদের না চোখের প্রবলেম হয়, স্কিনের প্রবলেম হয়। আমারই যেরকম স্কিনের প্রচুর প্রবলেম হতো। তো এখন যেমন বুঝতে শিখে গেছি যে এই জিনিসগুলো থাকলে বা এই জিনিসগুলো হলে এই জিনিসগুলো হয়। তো এই জিনিসগুলো না মানে তখন ছোটোবেলায় বুঝতে পারতাম না। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি যাতে আমার মতো যাদের প্রবলেম আছে তারা যেন বুঝতে পারে। আরও একটা কথা তোমাদেরকে বলি, মানে আমার কথাগুলো মনে পড়ছে আর তোমাদেরকে আমি বলছি। আসলে দেখো, অনেকেই আছে যারা কী করি, পাতি লেবুটাকে একদম ডাইরেক্ট স্ক্যাল্পের মধ্যে কিন্তু আমরা লাগিয়ে দিই। যাদের মনে করো ভীষণভাবে ড্যান্ড্রফ থাকে তাদের না প্রচুর পরিমাণে জ্বলন হবে, খুব জ্বালা করবে সেই স্ক্যাল্পটাকে। তো এটাকে একদমই এরকম করবে না, খুব প্রবলেম হবে, প্রচণ্ড জ্বালা হবে, প্রচণ্ড কষ্ট হবে। তো এর থেকে সবথেকে ভালো উপায় হচ্ছে টক দইয়ের সাথে লেবুর রসটাকে মিশিয়ে নাও। এতে কাজটাও খুব ভালো হবে এবং চুলের জন্যও ভালো এবং স্ক্যাল্পের জন্যও ভালো। চুলটাকে দেখবে কি সুন্দর একটা সিল্কি সিল্কি ভাব করে দেবে। দই তো জানোই কতটা ভালো, কতটা উপকারী। তো এই জন্যেই বলবো 2 চামচের মতো দইটাকে একদম পাতলা করে নাও আর লেবুর রসটা মিশিয়ে নাও। একদম ডাইরেক্ট লেবুটা কিন্তু লাগানো একদমই উচিত না। তো দেখো এখানে আমার ক্লিন করা হয়ে গিয়েছে। তো এবার আমার দেখে নিই বাকি যে কাজগুলো রয়েছে, কাজগুলো করে তোমাদেরকে একবার চুলটা দেখে নেবো যে শুকিয়েছে কিনা, কীরকম অবস্থায় রয়েছে, সেই অবস্থায় রেখে কিন্তু আমি স্নান করে নেব।
আজ সমস্ত পুরোপুরিভাবে কাজ আমার কিন্তু হয়ে গিয়েছে। তো কোনো রকমভাবে আর কোনো কাজ নেই। আর এত কাজ ছিল যে আমি এখন হাঁপিয়ে গিয়েছি গরমের মধ্যে, তো যার জন্য ঠান্ডা জলটাই কিন্তু আমি ডাইরেক্ট খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ঠান্ডা জল নয় এটা মোটেও, আমি ঠান্ডা গরম দুটো জলকে মিলিয়ে খাই সব সময়তেই। এতে কি হবে না, গলার কোনো প্রবলেম হবে না, ব্যথাও হবে না। আর সব সময়তেই তোমরা জানো যে আমি ভয়েস ওভার দিই, আর ভয়েস ওভার দেওয়ার সময় তো অনেক কষ্ট হয়, তো সেজন্য আমি আর কোনো রকমভাবে রিস্ক না নিয়ে সবসময় ঠান্ডা জল গরম জল মিলিয়ে কিন্তু খাবারটা আমি জলটা আমি খাই। তো দেখতেই পেলে চুলটা কি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, আর শ্যাম্পু ট্যাম্পু করে দেখো আমি এখন চলে এসেছি। তোমাদেরকে একটু আমি আধ শুকনো করেই অবস্থায় দেখিয়ে দিচ্ছি যে আমার চুলের অবস্থাটা কত সুন্দর হয়ে গিয়েছে। তো দেখো চুলটা কতটা সিল্কি হয়ে গিয়েছে। আর তোমরা বুঝতেই পারছো এটা একদম সুন্দর একটা ক্যামেরা, যাতে কোনো রকম কোনো ভয় নেই যে আমি কোনো রকম এডিট করছি বা কিছু করছি বা ফিল্টার দিচ্ছি, এরকম কিছু না। তো দেখো চুলটা কতটা সিল্কি হয়ে গিয়েছে। আর তোমরা দেখে এটাও বুঝতে পারছো যে চুলটা দেখো কতটা বেড়ে গেছে। আমার চুল যেহেতু কার্লি হেয়ার, তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা চুলটা আমার বেড়েছে। তো এই জিনিসগুলো বা এই টিপসগুলো তোমরা যদি ফলো করো না, তাহলে তোমাদের চুল বাড়তে আর তোমাদের কোনো রকমভাবে দেরি হবে না, আর কেউ আটকাতেও পারবে না। তো দেখো চুলগুলো কতটা বেড়েছে, তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি আমি, যেটা আমার অরিজিনাল চুল হচ্ছে। দাঁড়াও চুলটাকে এবার বেঁধে নিই আমি। চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই আমাদের এই রুমটা অন্ধকারে কীরকম লাগছে। তো দেখো অন্ধকার এখনও হয়নি, এখনও আলোই রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমি তাও তোমাদের একবার পর্দাটাকে বন্ধ করে দেওয়ার পর কীরকম লাগছে সে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে, আর এই জায়গায় যখন ফটোটা উঠবে না তখন আরও বেশি সুন্দর লাগবে। তো তোমরা কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। এবার হয়ে গিয়েছে অন্ধকার, সন্ধেবেলা হয়ে গিয়েছে। তো আমি এখন কিচেনে চলে এসেছি। তো আবার আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, কেন কি প্রচণ্ড গরম তোমাদেরকে বললাম। আর তোমাদের সাথে এবার আমার একটা শেয়ার করার আছে একটা প্যানকেকের রেসিপি। তো ফার্স্ট টাইম আমি করছি, তো ফার্স্ট টাইমই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি তৈরি করছি। তো আমি এর আগেও অনেকবার ট্রাই করার চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি যে তৈরি করব করে। তো ওই জন্য আজকে ভাবলাম যে না, আমি আজকে তৈরি করেই ছাড়বো। তো যাই হোক, প্রথমেই দেখো একটা মিক্সার নিয়ে নিয়েছি, মিক্সার জার নিয়ে নিয়েছি, যার মধ্যে কলা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ময়দা। তো অনেকে ময়দা খায় না, কিন্তু এটা ময়দা ছাড়া হবেই না বলতে পারো। হ্যাঁ, এটা কিন্তু ওটস দিয়ে হয়, তোমরা ওটস দিয়ে ট্রাই করতে পারো। তো দেখো আমি এখানে পরিমাণ মতো কিন্তু ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা ডিম। তো যেহেতু যারা ডিম খায় না তারা কিন্তু খাবার সোডা বা বেকিং সোডা একটু একটু করে ইউজ করে নিতে পারো। এবার যারা মনে করো এগোটেরিয়ান তারা কিন্তু এটা খেতে পারো, আর যারা মনে করো ভেজিটেরিয়ান তারা কিন্তু ওই যে বললাম, তোমরা ডিমের বদলে তোমরা একটুখানি বেকিং সোডা এবং একটুখানি খাবার সোডা ইউজ করে নিও, তাহলেই হবে। তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ, এটাকে ভালোভাবে মিশ্রণটাকে ঠিকঠাকভাবে হওয়ার জন্য। আর দিয়ে দেবো কিন্তু আমি চিনি। তো চিনিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু এটা প্যানকেক তোমাদেরকে আমি বললাম, তো কেকে একটু মিষ্টি না হলে হয়, তো সেই জন্য একটু বেশি বেশি করেই আমি কিন্তু মিষ্টি দিলাম। তো মোটামুটি আমার ছোটো চামচের মধ্যে আমি ওই 3 থেকে 4 চামচের মতো কিন্তু দিয়েছি। তো ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর তোমাদেরকে আমি একবার কতটা পাতলা হবে বা কতটা গাঢ় হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। এই দেখো এখানে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম অবস্থায় রয়েছে। তো আমার তো ভীষণ মনেই হচ্ছে যে ঠিকঠাক হয়েছে করে। তো এবার তোমাদেরকে দেখে না এবার কীরকম গাঢ় হয়েছে বা কীরকম পাতলা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারবে। আসলে ফার্স্ট টাইম বানাচ্ছি তো তার জন্য একটু চিন্তা হচ্ছে যে কীরকম হবে কি হবে না। তো যাই হোক, বুঝতে পারছি যে হ্যাঁ এবার মনে হচ্ছে ঠিকঠাকই হবে। আর না, মিষ্টিটা চেক করে নেবে ঠিকঠাক হয়েছে কি না। তো দেখো এখানে আমি চেক করে নিলাম। এবার দেখো আমি একটা অন্য বোলের মধ্যে নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কিন্তু ভ্যানিলা এসেন্স। তো এতে না একটা কেকের যেরকম ফ্লেভার আসে ঠিক সেরকম একটা ফ্লেভার আসবে। তোমাদের কাছে যদি অন্য কোনো এসেন্স থাকে তো সেরকম এসেন্স তোমরা কিন্তু দিতে পারো। যেরকম ধরো রোজ ফ্লেভার দিতে পারো, ভ্যানিলা দিতে পারো, চকলেট দিতে পারো। তা বলে বিরিয়ানির এসেন্স দিয়ে দিও না যেন, তাহলে বিরিয়ানি ফ্লেভার হয়ে যাবে। যাই হোক, মজা করছিলাম। তোমাদের পছন্দ মতো একটা এসেন্স দিয়ে দিও। আর এখানে দেখো আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর প্রথমে ফ্রাই প্যানটাকে আমি প্রিহিট করে নিচ্ছি, তারপর কিন্তু আমি কিন্তু স্লো করে দেবো বা একদম লো রেখে দেবো। আর একটুখানি বাটার দিয়ে কিন্তু আমি একটু হালকা হালকা একটু বাটার দিয়ে দেবো। এতে কী হবে না, কোনো রকমভাবে ওই
যে একটা চিটে চিটে ভাব থাকবে, সেই চিটে চিটে ভাবটা কিন্তু থাকবে না। দেখো একদম কম পরিমাণে আমি কিন্তু বাটার ব্যবহার করেছি, আর এখানে কিন্তু অয়েল ব্যবহার করা যাবে না, ঠিক আছে? বাটারটাই চেষ্টা করবে দেওয়ার। এবার আমি কি করব না, ব্যাটারটা দিয়ে দেবো। তো দেখো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীভাবে দিতে হবে। একটা আমি হাতা নিয়ে নিয়েছি, যে হাতার মধ্যে করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর এটা না বেশি আমাদেরকে ফেলানো চলবে না, মানে যতটুকু তোমাদের তৈরি করতে হবে যেরকম সাইজটাও দরকার, তো সেরকম সাইজ করেই কিন্তু করে নিতে হবে। আর এটাকে একদম যে ডোসার মতো গোল গোল করব সেরকমটা কিন্তু নয়। আর আমি ডোসা বানিয়ে বানিয়ে আমি আবার ভুলে গেছিলাম যে এটা ডোসা নয়, এটা হচ্ছে প্যানকেক, আমি ভুলেই গিয়েছিলাম। তো সেই জন্য আমি আবার বড় বড় লম্বা লম্বা ফেলতে যাচ্ছিলাম। তো যাই হোক, এখন সেটা বুঝতে পেরে গেছি যেটা আমি প্যানকেক বানাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার একটা প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। প্যানকেক বানানো খুবই ইজি। আর অভিষেকও অফিস থেকে চলে এসছে, তো ওর জন্যই বিশেষ করে ওকে বানানো। আর আমি না মাঝে মাঝে জিনিসপত্র একটু নতুন নতুন বানাতে খুব ভালোবাসি। ওই যে বললাম, মাথার মধ্যে সবসময় চলে নতুন কী বানাবো, নতুন কী করব। তো যাই হোক, আজকে বানালাম প্যানকেক। তোমরা অবশ্যই জানাবে তোমাদের প্যানকেকটা কীরকম লেগেছে, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি প্যানকেকটা তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এবার দেখো আমি আরেকটা বানিয়ে নিয়েছি। আর যতটুকু ব্যাটার ছিল তাতে কিন্তু আমার মোটামুটি ওই দুটোর মতো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমি আরেকটুখানি বাটার দিয়ে দিলাম। তো এরপর কিন্তু আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আবারও। তো দেখো এখানে দুটো কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে। আর একটুখানি ছিল, সেটাতে ছোটো ছোটো একটা বানিয়ে দেবো, সেটা হচ্ছে অ্যাটামের জন্য। আমরা খাবো, ও কেন না খায়? ও এমনিতেই পিছন পিছন ঘুরে থাকে, যে কখন একটুখানি পাবো সেই চিন্তাই করে। তো দেখো এখানে আমার প্যানকেক কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর আর জিনিস তোমাদেরকে বলে দিই, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু এরকম করে ঢাকা দিয়ে রেখে দেবে। এতে কি হবে, খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা একদম কুক হয়ে যাবে, আর ফ্লাফি ভাবটাও কিন্তু চলে আসবে। তো দেখো এখানে আমি দুটো বানিয়ে নিয়েছি। এবার এর ওপরে কিন্তু তোমাদের যেরকম পছন্দ, তোমরা চাইলে কিন্তু হানিও ইউজ করতে পারো, আবার তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমাদের চকলেটও ব্যবহার করতে পারো। তো চকলেট, লিকুইড চকলেট দিতে পারো, তো তাহলেই কিন্তু হয়ে যাবে। তো চলো, এখানে আমার প্যানকেক হয়েও গিয়েছে। আর অভিষেকও অফিস থেকে চলে এসছে বললাম, তোকে এবার গরম গরম আমি সার্ভ করে দিই। আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। তো চলো, আজকের জন্য টাটা।